নমস্কার, ফোকাস ত্রিপুরার অগণিত দর্শক, আপনাদের আমাদের এই টকশোতে আপনাদের স্বাগত। আমাদের সাথে যিনি রয়েছেন ওনার পরিচয় আপনারা সবাই জানেন, তবু আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন পূর্ব ত্রিপুরা আসনের লোকসভার সাংসদ শ্রী রেবতীমোহন ত্রিপুরা। ওনার সাথে আজ আমরা আলোচনা করব পৌর নিগম এবং নগর পঞ্চায়েতের বিষয় নিয়ে। দাদা, আপনাকে আমাদের এই ফোকাস ত্রিপুরা চ্যানেলে স্বাগত। সম্প্রতি দেখা যাচ্ছে যে পৌর নগর এবং নিগম নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে যে 25শে নভেম্বর। সেই হিসেবে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো এডিসি নির্বাচনও আপনি কাজ করেছেন, এবার পৌর নগর পঞ্চায়েত নির্বাচনও কাজ করছেন। কিরকম সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। এডিসি নির্বাচন আর পৌর নির্বাচন পুরোপুরি আলাদা। এডিসি নির্বাচনে আমরা আরেকটা দলের সঙ্গে আমরা জোট বেঁধে আমরা লড়াই করেছিলাম। বিজেপির রেজাল্ট মোটামুটি ভালো। আমাদের আরেকটা অ্যালায়েন্স পার্টনার যে দল, তারা সেরকম ভালো রেজাল্ট করতে পারেনি, তার জন্য সরকার হয়নি। এখন এডিসির পরে আমাদের পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা এককভাবে লড়াই করছি। কোথাও কোনো দলের সঙ্গে আমাদের জোট নেই। পার্টি আমাকে আমবাসা পৌরসভার দায়িত্ব দিয়েছে। সেই হিসাবে আমি গত অক্টোবরের 27 তারিখ থেকে এখানে আছি ত্রিপুরায়, এবং 28 তারিখ আমি প্রথম এখানে সভা করেছিলাম, আমার মনে আছে। পানিসাগর গিয়ে তারপরে ওখান থেকে এসে আমরা করেছি। এবং আজকে এবং গতকাল এই দুদিন যাবৎ আমি 7টা ওয়ার্ডে আমি জনসম্পর্ক অভিযান আমরা করেছি, অর্থাৎ ডোর টু ডোর প্রোগ্রাম। গতকাল এবং আজকে মিলিয়ে যেখানে আমি গেছি, সব জায়গায় ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি। গতকালও আমরা প্রায় 3টা ওয়ার্ডে 4টা আমাদের অফিস উদ্বোধন আমরা করেছি, বুথ অফিস। সেই বুথ অফিস উদ্বোধনের সময় অনেক রাজনৈতিক দল, সিপিআইএম, কংগ্রেস, আরও বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগদানও করেছে অনেক লোক, এবং আগামীতে আরও এরকম বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। শুধু আমি সময় দিতে পারছি না, কারণ দূর টু দূর প্রোগ্রাম মূলত সকালবেলায় হয়। আজকে আমি 12:30 পর্যন্ত আমি দূর টু দূর প্রোগ্রাম করেছি। দুপুরে একটু ক্লান্ত হয় সবাই, গরম হয়, তো তার কারণে আপাতত স্থগিত আমরা রেখেছি। আগামীকাল আবার সকালবেলায় এইভাবে প্রত্যেক দিন চলবে। আমি অন্তত আমার জানা নেই বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলগুলি সেইভাবে প্রোগ্রাম নিয়ে মানুষের কাছে যাচ্ছে, বা ক্ষমতায় যদি তারা আসে এই পুরসভার জন্য কি করবে, এরকম কোনো পরিকল্পনা লিফলেট কেউ বিলি করেছে বলে আমার মনে নেই বা আমার জানা নেই। আমরা আমাদের তরফ থেকে, দলের তরফ থেকে এই পৌরসভা এলাকার কয়েকটা যে মূল বিষয়, যেটা দীর্ঘদিনের সমস্যা হিসাবে মানুষ আমাদের সামনে তুলে ধরেছেন, সেগুলিকে আমরা একত্রীকরণ করে আমরা একটা লিফলেট আমরা ছাপিয়ে এখন মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে সেটাও আমরা বিলি করেছি। আমরা বলেছি, আমরা যদি একবার সুযোগ পাই পৌরসভাতে কাজ করার, আমাদের দলের প্রার্থীরা জয়লাভ করে যদি পৌরসভা আমাদের হয়, তাহলে আমরা এই বিষয়ের উপরে কাজ করব। আমি যতটুকু দেখেছি, আজকে আমি 3 নম্বর ওয়ার্ডে আমাদের রীনা দেববর্মা, তার সমর্থনে আমি গিয়েছি। মিশ্র এরিয়া সেখানে, যদিও রিজার্ভ সিট, কিন্তু আমরা বলতে পারবো না যে শুধু জনজাতিরা ভোট দিলে হবে। এখানে বাঙালি অংশের লোক, আরো বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে। ঠিক তেমন অনেক আছে, ওয়ার্ড আছে যেখানে আনরিজার্ভ, অর্থাৎ সাধারণ প্রার্থীর হলেও সেখানে আমার এসসি এসটি ভালো সংখ্যায় আছে। তো আমি দেখেছি অনেক এলাকায় মানুষের মধ্যে মূলত ড্রেন, পানীয় জলের, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের যে স্বচ্ছ ভারত এখন মোদিজির আহ্বানে ব্যাপক সারা আমরা পুরো দেশে দেখছি। তো এখন পরিষ্কার আবর্জনা করার জন্য অনেক জায়গায় ডাস্টবিনের সমস্যা আছে। আলু, আমরা পুরসভা, যেহেতু পুরসভায় মানুষ বসবাস করে, এই এলাকার মানুষ আশা করে যে অন্তত পুরসভা এরিয়ার মধ্যে আলুর ব্যবস্থা হোক।
এর মধ্যে আমরা দেখেছি মানে শহর হলে এটা শ্মশানের একটা জন্মের সাথে মানুষের মৃত্যুর পরে একটা শ্মশান, সেখানে আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি যেটা আছে এটাকে আর একটু কি করা যায়, সেই সব দিকগুলি আমাদের। এবং আরও কিছু কিছু যে 13 নম্বর ওয়ার্ডে গতকাল আমি গিয়েছিলাম রাত্রে, আমি 9:30 পৌনে 10টার সময় সেখান থেকে চলে আসি। আমারও একটা ভালো অভিজ্ঞতা হলো, শিখতে পারলাম। সেখানকার প্রায় 60 to 70% লোক আমাদের কৃষক, এবং আমি শুনেছি সেখানে যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে সেখানে জলসেচের ব্যবস্থা করা। প্রায় 22-23 বছর আগে একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু মাঝখানে এই পুরসভায় যারা ছিল ক্ষমতায় তারা আর সেটা দেখেনি। তো সেই বিষয়েও যেমন আছে, অর্থাৎ কৃষক, শ্রমিক, তারপরে আমার সাধারণ মানুষ, সবাইকে নিয়ে আমরা ভাবছি, সবার সঙ্গে কথা বলছি, সবার থেকে কি তাদের সমস্যা সেটাও আমরা বোঝার চেষ্টা করছি, এবং সাথে সাথে আমরা নোট করে সেটাকে এখন ইস্তাহার হিসাবে আমরা আগামী দিনের কর্মসূচিতে আমরা কি রাখতে যাচ্ছি সেটা মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। এই সমস্ত যে কাজকর্ম আমরা পার্টির মাধ্যমে করছি, কর্মীদের মাধ্যমে, তাতে আমরা বুঝতে পারছি মানুষের ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। এবং 15টা ওয়ার্ডের মধ্যে আমি সব জায়গায় যেতে না পারলেও প্রায় অর্ধেকের মতো আমি গেছি 7টা, মোটামুটি সব জায়গায় আমাদের ক্যান্ডিডেটরা এগিয়ে আছে। আমি আহ্বান রাখবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের যে ফোকাস আপনারা বিভিন্ন জায়গায়, যে আমাদের এই বিষয়গুলির উপরে, আপনাদের চ্যানেলের নাম যেহেতু ফোকাস, এইগুলির উপরে একটু ফোকাস করেন, যাতে করে মানুষের সমস্যা এবং আমাদের বক্তব্য মানুষ বুঝতে পারে। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পুরসভার সমস্ত সুনাগরিক যারা, তাদের প্রতি আমার আহ্বান, অনুরোধ থাকবে। এর আগে কংগ্রেস ছিল 5 বছর, সিপিএম ছিল, কিন্তু আমরা কোনোদিন কাজ করার, সেবা করার সুযোগ পাইনি। আপনারা একবার আমাদের কর্মীদেরকে জিতিয়ে, আপনাদের আশীর্বাদ দিয়ে কাজ করার সুযোগ দিন। আমরা যে সমস্ত বিষয়গুলো তখন আমি বললাম, এগুলির উপরে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে সারা রাজ্যে যেখানে পৌর নিগম, নগর রয়েছে, সেই জায়গাতে সিপিআইএম, তৃণমূল, কংগ্রেস থেকেও প্রার্থী দিচ্ছেন। সেই বিষয়টা বর্তমানে আপনারা কিরকম দেখছেন, বা আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন দল এগিয়ে এসেছে এবার? গণতান্ত্রিক দেশ যেহেতু, রাজ্য আমাদের, এখানে সবাই পার্টিসিপেট করবে, সবাই করো। গণতন্ত্রে বিরোধী দল থাকলে বরং শাসক দলের জন্য ভালো হয়। আমরা অনেকটা যদি অজান্তে আমাদের ভুলও হয়ে যায়, তারা সেটা ধরবে জনগণের স্বার্থে, কিন্তু ইতিবাচক সমালোচনার মাধ্যমে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে শাসক দল যাতে ঠিক কাজ করতে পারে সেটা তুলে ধরা তাদের দায়িত্ব। তার জন্যই গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার। শাসক দলের কোনো কারণে যদি পতন হয়, সাথে সাথে বিরোধীরাই শাসন ক্ষমতায় আসে। তো তাদের অবশ্যই বিজেপির বিকল্প হিসেবে তাদের মনের মধ্যেও, চিন্তার মধ্যেও বিকল্প চিন্তা, ভাবনা, কর্মসূচি থাকা দরকার। কিন্তু শুধু রাজনীতির জন্য রাজনীতি করলে হবে না। সিপিএম এর বক্তব্য 25 বছর আগে আমরা দেখেছি, 25 বছর লাগাতার ছিল, 5 বছর ক্ষমতায় ছিল এই পৌরসভায়। আরও রাজ্য তাদের পুরা ত্রিপুরা রাজ্যে তারা 25 বছর ছিল। আমবাসা যে মেইন যে জাতীয় সড়ক, বাজারের মাঝখান দিয়ে চলে গেছে, আগে 44 ছিল, এখন তো সম্ভবত 8। এই যে জাতীয় সড়ক, বাজারের 2 পাশে আমি দেখছি যে ড্রেন না থাকায় বন্যা পরিস্থিতি আকার ধারণ করত। তো সেটা আরো 10 বছর আগে ছিল এই সমস্যা, কিন্তু উদ্যোগ গ্রহণ করেনি তার সমস্যা সমাধানের জন্য। আমাদের সরকার আসার পরে এখন ড্রেন হচ্ছে, এটা একদম উদাহরণ। কেউ বলতে পারবে না, আমরা তো ক্ষমতাতে এখনো আসিনি পৌরসভায়, কিন্তু আমাদের রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের সাহায্যে আমরা এইগুলি কাজ করছি। তো সিপিএম এর এমন কোনো বক্তব্য নেই যে তারা নতুন কিছু করতে চাইছে। মানুষের সামনে নতুন কোনো চিন্তা, প্ল্যানিং, পরিকল্পনা তাদের আমরা দেখছি না। এখন আর একটা দল এসেছে এইখানে, যেমন তৃণমূল কংগ্রেস।
আমি জানি না, কংগ্রেস ভারতবর্ষে অনেক পুরনো দল, কিন্তু কোনটা মূল কোনটা কি। তো আরেকটা দল এখানে এসছে, তাদের মূল বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে যে খেলা হবে। ঠিক আছে, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম পশ্চিমবঙ্গে তারা সফল হয়েছে। মহামাটির মানুষের স্লোগান, ওই স্লোগান পশ্চিমবঙ্গের জন্য ঠিক। ত্রিপুরার মানুষ এখানে এই খেলা হবে কথাকে কেউ মানবে না, কারণ আমরা রাজনীতিকে খেলা হিসাবে দেখি না, রাজনীতিকে আমরা সেবা হিসাবে দেখি। সার্ভিস করার জন্যই রাজনীতি হওয়া উচিত, মানুষের সার্ভিস মানে সেবা করা। তো আমরা চাইছি এই পুরো এলাকার সেবা করতে। পুরো এলাকায় যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে, দেখছে সমাধান হচ্ছে না, সেগুলি কিভাবে সমাধান করা যায়, করলে পরে মানুষ সুবিধা পাবেন, মানুষ উপকৃত হবেন, একে আমরা বলবো যে সেবা। তো আমরা এটা করার চেষ্টা করব। কিন্তু তৃণমূলের এই সমস্ত কোনো কিছু কথা আমি আজ পর্যন্ত শুনলাম না। আর তাদের এখানে সংগঠনও তেমন নেই। তারা শুধু দেখছে কি বিজেপি একটু ক্ষুব্ধ হয়ে কেউ আছে কিনা, সিপিএম এর মধ্যে কেউ দল ছাড়ার জন্য মনে মনে ভাবছে কিনা, ওই সিপিএম থেকে দুজন লোক এনে, কংগ্রেস থেকে এক দুইজন লোক এনে, আর বিজেপি থেকে কিছু মানুষকে লোক, তারপরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দলে নিতে পারে কিনা, সেটাই হচ্ছে তাদের মূল হিসাবটা। আজকে অভিষেক ব্যানার্জি, উনিও মানে এমপি, আমরা একই ইয়েতে লোকসভায়, ওনার আমি দেখেছি পার্লামেন্টে, আমি ওনাকে 2-3 দিন ছাড়া এই যে 2.5 বছরের বেশি পাইনি আমি। তো মানুষের জন্য কি কাজ করছেন এটা মানে পুরো দেশের মানুষ দেখছে। সেবা কথা তো বলে না, এখানে এসে বিপ্লব দেবকে চ্যালেঞ্জ দেয়। আর এই চ্যালেঞ্জ দিয়ে ঠিক আছে, মানলাম বিপ্লব দেবকে চ্যালেঞ্জ দেওয়া ঠিক আছে, এত যদি ক্ষমতাও থাকে, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে করবে কি করবে মানুষের জন্য, সেটা পরিষ্কার হওয়া দরকার। তো এইরকম কোনো বক্তব্য তাদের নেই। ভিতরে ভিতরে মানুষকে লাগিয়ে দিয়ে ষড়যন্ত্র করে এই খেলা আমরা বিশ্বাস করি না। মানুষের মধ্যে আমরা বিভাজনও চাই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যে বিভাজনের জন্য তারা চেষ্টা করছে, আমাদের কাছে রিপোর্ট আছে। যেখানে আমরা বলছি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। প্রধানমন্ত্রী বলেছেন সবাই যদি একসঙ্গে মিলে প্রয়াস করি, কেন আমরা বাসাকে ভালো পৌরসভা আমরা বানাতে পারবো না, গঠন করতে পারবো না? তো সবার প্রয়াস আমাদের দরকার। এবং এইখানে দেখুন, কয়েকদিন আগেও কিছু কিছু জায়গায় আমি এমপি হওয়ার সুবাদে, যেমন আমার দিল্লি বাংলাদেশের একজন হাই কমিশনার দিল্লিতে, যিনি এখন আছেন, উনি ফোন করেছিলেন। উনি আমাকে বলছিলেন যে ত্রিপুরা রাজ্যে তো যেভাবে আমরা শুনছি একটু এমন এমন। তা আমি বললাম একদম আপনার কাছে তথ্য সবাই ঠিক দেয়নি, এটা মিথ্যা। এবং একটা গ্রুপ আমি দেখেছি আমাদের মুসলিম সম্প্রদায়ের বাইরে থেকে এসেছিল, পুরো ত্রিপুরা রাজ্য তারা পরিক্রমা করে খোঁজ খবর নেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বলে গেলেন যেভাবে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে ত্রিপুরা রাজ্যে এমন একটা ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরার চেষ্টা করে হয়েছিল, সেটা আসলে ঠিক না। এই কথা তারা বলেছে। যেভাবে মসজিদ ভাঙা হয়েছে, চার্চ ভাঙা হয়েছে, মিথ্যা অপপ্রচার করার চেষ্টা, সেটাও ঠিক না বলে তারাই বলে দিয়েছে। তো এই জায়গায় আমি জানি না কিছু কিছু রাজনৈতিক দল এরকম খেলা খেলতে চাইছে কিনা। কারণ আমরা যখন বিরোধী দল হিসেবে কাজ করছিলাম 14, 15, 16, 17 নির্বাচনের আগে বিধানসভার, তখন আমাদের বিরুদ্ধে বামপন্থী যারা এবং অন্যান্য বিরোধী দল বলার চেষ্টা করেছিল বিজেপি ত্রিপুরা রাজ্যে যদি ক্ষমতায় আসে দাঙ্গা হবে, বৌদ্ধরা থাকতে পারবে না, খ্রিস্টানরা থাকতে পারবে না, মুসলিমরা থাকতে পারবে না, মুসলিমদেরকে বলা হয়েছিল তোমাদের বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু যখন বিপ্লব দেবের নেতৃত্বে আমাদের সরকার হলো, আমরা এখন 3 বছর পেরিয়ে এখন প্রায় 4 বছর আমাদের হবে সামনে মার্চ মাসে গিয়ে, 4 বছরে দাঙ্গা তো দূরের কথা, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার বরং সাহায্য করছে। কোন জায়গায় মসজিদ কাঁটাতারের ওপারে চলে গেল, আমাদের মুসলিম ধর্মাবলম্বী লোকেরা নামাজ পড়তে পারছে না, সেখানে নামাজ পড়া জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমাদের সরকারের নেতৃত্বে। একটা চার্চ আমরা ভাঙিনি। আমাদের বিজেপির মধ্যে এখন অনেক আমার খ্রিস্টান ধর্মের লোকেরা ভালো ভালো নেতৃত্বে আছে। তো আমরা বরং আরো সবার সঙ্গে মিলে বড়দিন উৎসব পালন করি।
তো না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, কোনো ধর্মের সঙ্গে আমাদের কিছু হচ্ছে না। তো তাহলে একটা শান্তিপূর্ণ পরিবেশ, আমাদের এখানে সৌভ্রাতৃত্ব, আমাদের মধ্যে সমাজের মধ্যে মৈত্রী সম্পর্ক যেভাবে দিন দিন সুদৃঢ় হচ্ছে, সেখানে এই যে ধর্মকে, বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, এটাই মনে হয় তাদের খেলা। তো এই খেলা ত্রিপুরার মানুষ কেউ চাইবে না, আমরা চাইও না। আমরা এখানে সেবা করতে এসেছি, সবাই মিলে সেবা করব। আর এই বিজেপি যদি কম দিয়ে থাকি, তাহলে তুমি পশ্চিমবঙ্গ থেকে এনে কিছু দিয়ে দেখো। পশ্চিমবঙ্গের অবস্থা কি? আমি তো এমপি, আমার সেখানে আমাদের 18 জন এমপি আছে পশ্চিমবঙ্গে বিজেপি, তাদের সঙ্গে আমারও কথা হয়। পশ্চিমবঙ্গে আমি একটা সময় যুব মোর্চা যখন করতাম, তখন আমি পশ্চিমবঙ্গে প্রায় 8-9 মাস সহ প্রভারী হিসাবে আমি কয়েকটা জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে। এখনো সেখানকার এমপিরা বলে যে আমাদের প্রধানমন্ত্রী যেটা কৃষকদের সম্মানে কিষাণ সম্মান নিধি, সেখানে লাগু হয় না। আয়ুষ্মান ভারত যেটা প্রধানমন্ত্রী গরিব যারা মানুষ তাদের চিকিৎসার জন্য 5 লাখ পর্যন্ত একটা কার্ড দিয়ে, স্মার্ট কার্ড, সেটা যদি এনলিস্টেড হসপিটালে গিয়ে চিকিৎসা করানো হয় তাহলে 5 লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায়। তারপরে আমাদের ত্রিপুরা যেমন আমরা কৃষকদের সম্মান নিধির ক্ষেত্রে একটা যারা কৃষক আর একটা যারা জনজাতিরা যাদের পাট্টা আছে আমাদের বনাধিকার আইনের মাধ্যমে, এই পাট্টার কাগজ দেখালে আমাদের এখানে কিষাণ সম্মান নিধি পেয়ে যাচ্ছে, কিন্তু আমার পশ্চিমবঙ্গে সেটাও হচ্ছে না। তো তাহলে সেখানে কি খেলা হচ্ছে? মানুষের সেবা যেখানে করা দরকার, আমার কেন্দ্রীয় সরকার টাকা দেবে, মমতা দিদিকে সেই টাকা দিতেও হবে না, কিন্তু তবু দেবে না। আরে আপনি যেগুলি দিচ্ছেন এগুলি আপনি দিয়ে যান, সাথে সাথে আরো অতিরিক্ত যদি নরেন্দ্র মোদীর অনেক কিছু আপনি এনে দিতেন, তাহলে আমার পশ্চিমবঙ্গের কৃষক গরিব মানুষ সাহায্য হতো, তাদের উপকৃত হতো। কিন্তু ওই যে রাজনীতিকে তারা খেলা হিসাবে করে মানুষকে মানে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে সেখানেও হিন্দু মুসলিমের মধ্যে বিভিন্ন ধরনের তারা বারবার করার চেষ্টা করে। তো এইভাবে মানুষকে এখানে যে তৃণমূল আছে এই আমবাসায় আমি শুনেছি কয়েকটা ওয়ার্ডে তারা দিয়েছে, হয়তো বা সব জায়গায় দিয়েছে কিনা আমার জানা নেই, তাদের কেউ মানুষ গ্রহণ করবে না। আর একটা আছে দল ত্রিপুরা, যেটা মাথা বললেই আমরা বেশিরভাগ চিনি। তো তারা 3টা ওয়ার্ডে প্রার্থী দিয়েছে, তাদের কোনো বক্তব্য আমি আজ পর্যন্ত শুনলাম না যে এই পৌরসভাকে নিয়ে তাদের কি বক্তব্য। আসলে তারা কি বিজেপিকে একটু দুর্বল করতে পারলেই তারা খুশি হয়, আর কিছু তাদের নেই। এবং আবার তাদের যিনি সুপ্রিমো, এখন তো উনি এমডিসিও, প্রদ্যুৎ কিশোর দেববর্মন বাবু, উনি দিল্লিতে গিয়ে আবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন, আমার অমিত শাহর সঙ্গে দেখা করার চেষ্টা করেন, আমার বিপ্লব দেবকে বলেন ভালো বন্ধু। তো ভালো বন্ধু হলে তো আমিও তো বলছি আমরা সবাই মিলে সবকা প্রয়াস হোক একবার এই ত্রিপুরাকে সুন্দর করার জন্য। ওনার পিতামহ, আমি বলবো ওনার গ্র্যান্ডফাদার মহারাজা বীর বিক্রম বা রাধাকিশোর মানিক্য, সবাই যে ট্রেডিশন আমাদের ত্রিপুরা রাজ্যে দিয়ে গেছেন, ঐতিহ্য, সবাইকে নিয়ে চলার। কারণ আমাদের রাজ পরিবারের অনেক মহারাজারাও সবার জন্য কাজ করেছেন। আজকে মরিয়ামনগরের চার্চ, আমার বুদ্ধ মন্দির, আমার সেখানে মসজিদ, গেদুমিয়া মসজিদ, এটা আমাদের রাজাদের আমলেই। তো আপনার যারা আগের পূর্বপুরুষেরা যে ঐতিহ্য আমাদের, যে সংস্কৃতি আমাদের দিয়ে গেছেন, সেটাকে ধরে রাখুন না। তো আপনি এখানে যে কথা বলছেন সেটাও ঠিক না। তো এই মাথা যে এখানে প্রার্থী দিয়েছে, আমাদের কল্যাণের কোনো কথাই বলছে না, তারা বলছে না বিজেপিকে একটু বুথ কম দিতে পারলে তারা খুশি। এমনিতে বিজেপি এখানে জয়লাভ করছে 15টা ওয়ার্ডে, তো তাদের এই 3টা আসন কিছু হবে না, তারা দিয়ে জানে। তো গণতান্ত্রিক অধিকার আমি বলবো সবাই প্রচার করুক, বরং আমি তো খুশি যে আমাদের এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরকম কোনো ব্যাপারও আসছে না। পুরো প্রক্রিয়া আমি আছি, আমরা প্রচার করব, মানুষকে বুঝিয়ে, ওরা জিতলে ওরা জিতবেন, আমরা জিতলে আমরা কাজ করব। আচ্ছা, আপনারা তো প্রচারে যাচ্ছেন প্রত্যেক বাড়ি বাড়ি, কি কি ইস্যু বা বিষয়গুলি প্রাধান্য দিয়ে যাচ্ছেন? বা আগে এই 3.5 বছর হয়ে গেল আপনাদের সরকার, বিভিন্ন জায়গায় পৌর পরিষদ বা নগর নিগমেও আপনাদের মানে আপনারা প্রতিনিধি করেননি, তো না করা সত্ত্বেও ওই এলাকাগুলিতে কি উন্নয়ন করেছেন, বা যদি এবার গঠন করতে পারেন কি কি উন্নতি করবেন?
দেখুন, আমাদের বাঁচতে গেলে কয়েকটা মৌলিক উপকরণ দরকার। আমরা ঘুম থেকে উঠে আমাদের ব্রাশ করতে হয়, মুখ ধুতে হয়, তো জলের দরকার। জল আমাদের এখানে জল জীবন মিশনের আওতায় প্রত্যেক বাড়িতে নল হবে, প্রত্যেক নলের জল, এই দিশায় আমাদের রাজ্য সরকার কাজ করছে। এটা পুরো নিগম হোক, কর্পোরেশন, নিগম থেকে কাউন্সিল, সব জায়গায় পুরো ত্রিপুরা রাজ্যে আমরা জল নিয়ে ভাবছি। তো আমরা শুধু সেখানে দেখছি যে আগের সরকার সব বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা করেছিল কিনা। যদি কোনো জায়গায় এরকম অভাব থাকে, বাড়ি বাড়ি পাইপলাইনের অভাব থাকে, সেটা করিয়ে দেওয়া আমাদের কর্তব্য। আর আমি গতকাল 13 নম্বর ইয়েতে এই কথা আমি নিজের থেকে আমি জিজ্ঞেস করেছি। সবাই বলছেন, কই স্যার, জল নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। কেননা আগে থেকে মোটামুটি যে কল বা যে জলের উৎস আছে, সেই জায়গায় এখন আমাদের সরকার আসার পরে এখন কাজ চলছে, একটা ডিপ টিউবওয়েলের কাজ চলছে। তো ওইটা যদি একদম কমপ্লিট হয়ে যায়, পুরো পাড়ায় দেওয়ার পরে পাশের ইয়েতে আরও জল পাঠানো যাবে, এ কথা তারা বলছে। তো তাহলে বিশুদ্ধ পানীয় জল আমাদের সরকারের প্রায়োরিটির মধ্যে আছে। তার মধ্যে এখন করোনার সময় আমাদের অভাব আমরা দেখেছি, গরিব মানুষের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এই কাজটা যদি আমাদের চ্যালেঞ্জ, মানুষকে কাজ দেওয়া, কর্মসংস্থান দেওয়া, কারণ কারখানা অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল, সরকারের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার জন্যই আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এখন একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নির্মাণ কাজগুলি যাতে বন্ধ না হয়। রাস্তার কাজ, বিল্ডিংয়ের কাজ, স্কুলের কাজ, এই নির্মাণ কাজে সব থেকে মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়। পাশাপাশি আমাদের এখানে বড় শিল্প নেই। তো এই জায়গায় আমাদের সরকার চেষ্টা করছে এখন বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করে, মানুষকে স্কিল করে, দক্ষ করে, কিছু স্ব উদ্যোগে যাতে কিছু করতে পারে। আমরা ট্যুরিজম সেক্টরকে খুলে দিচ্ছি, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের জন্য লাইসেন্সের ক্ষেত্রে সরলীকরণ আমরা করে দিচ্ছি। লোনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন আমাদের যে স্কিম সরকারি ইয়েগুলি আছে সেটা যেন পায়। এই কথাগুলিও আমরা বলছি মানুষকে, যাতে স্বনির্ভর হতে পারে, আত্মনির্ভর হতে পারে। আত্মনির্ভর ভারত আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তখনই হবে যখন ব্যক্তিরা আত্মনির্ভর হবে, ব্লক হবে, ত্রিপুরা রাজ্য হবে, সব রাজ্য যখন হবে ভারতবর্ষ। তো এই নীতিতে আমরা বিশ্বাস করি, তার উপরে আমাদের। তারপরে আমাদের এখনো বিদ্যুৎ আজকের দিনে সব থেকে বড় বিষয়। ত্রিপুরা রাজ্যে এমনিতে এখন বিদ্যুতের অভাব তো নেই, বরং আমরা বাংলাদেশকে চুক্তি অনুসারে কিছু বিদ্যুৎ দেই, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলিকে আমরা সাপ্লাই দিই। তারপরেও উৎপাদন মাত্রা আরও বিভিন্ন জায়গায় পালাটানা এগুলি যাতে চলে সেদিকে। তো আমাদের নরেন্দ্র মোদী সব বাড়িতে বিদ্যুতের কানেকশন অন্তত ফ্রি দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা এখনো যদি এমন কোনো বাড়ি থেকে আমরা গুরুত্ব দিয়ে বিডিওর সাথে আমরা বিভিন্ন লেভেলে কথা বলার চেষ্টা করি। সোলার লাইট এখন মোদিজির আর একটা নতুন চিন্তা ভাবনা। কারেন্ট খরচার ব্যাপার, অনেক খরচা বেশি, সেখানে বিকল্প হিসেবে সোলার লাইট, যেমন বিভিন্ন জায়গায় পুরসভাগুলিতে এটা দেওয়ার চেষ্টা চলছে, ব্লকে চলছে। এই ধলাই জেলাতে আমি দেখেছি 5টা এসপিরেশনাল ব্লক, সেখানে প্রায় 500, কোথাও কোথাও এরকম 400 আমাদের আরডি ডিপার্টমেন্ট থেকেও দেওয়া হচ্ছে। আমিও এই পুরো ধলাই জেলাতে এমপি হওয়ার পরে প্রায় 2000 সোলার লাইট আমি এই জেলার জন্য ব্যবস্থা করেছি। তার মধ্যে অবশ্যই এই আমবাসার পৌরসভা না হলেও তার বাইরে হলেও কিছু তো পেয়েছি বিভিন্ন জায়গায়। তো এটাও আমাদের চলছে। তাহলে পৌরসভায় মূলত আমি দেখেছি ড্রেনের একটা বড় ইয়ে হয়। আজকে আমি 3 নম্বর একটা বাউল্যা বস্তি, এরকম একটা বস্তিতে গিয়েছিলাম, জনজাতি এবং বাঙালির মোটামুটি মিশ্র। এখানে তাদের বক্তব্য হচ্ছে, আমরা প্রায় 15-17 বছর থেকে আমরা এই দাবি রাখছিলাম, কিন্তু কেউ পূরণ করেনি। তো আমাদের বিধায়ক এই এলাকার আমবাসার মাননীয় পরিমল দেববর্মা আমার সঙ্গে ছিলেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, ইলেকশন কমপ্লিট হতে দেন, আপনারা এখান থেকে একজন প্রতিনিধি পাঠান, আমি কথা দিচ্ছি যে আমরা অবশ্যই চেষ্টা করব। তো আমরা তো একদম মানে বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমরা একদম কিন্তু যেহেতু একজন বিধায়ক বলেছেন, আমরা দেখছি, চেষ্টা করছি। তো এরকম ড্রেনের উপরে আমাদের কাজ হবে। তারপরে এই এলাকায় মানুষ যাই বলবে, যেমন 13 নম্বর ওয়ার্ড, সেখানে বলছেন ওই যে
কৃষকদের একটাই তারা সকাল হলে ভোর হলে জমিতে চলে যায় আলু কপি, এবং তারা বলছে যে আম বাসায় যত হয় ম্যাক্সিমাম ওখান থেকে আসে। তো আমি চিন্তা করলাম এরকম একটা এরিয়াকে কেন আমরা শুধু 2টা মেশিনের জন্য জলসেচের ব্যবস্থা আমরা করে দেব না। তো আমি বললাম যে আমরা 17 তারিখ একটা দিশা মিটিং আমরা রেখেছি, এমএলএ থাকবেন, আমি থাকবো, আরও অনেকেই থাকবেন, জেলা পরিষদের সভাধিপতিরা, ব্লকের চেয়ারম্যানরা। তা আমরা দেখছি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে কি করা যায়। তো এমনিতে আমবাসা ধলাই জেলার হেডকোয়ার্টার হওয়াতে আমরা ইতিমধ্যে অনেক কিছু সুবিধা আমরা পাচ্ছি। রেলের আমাদের এখানে সুবিধা হয়েছে। আমি নিজেও বিভিন্ন জায়গায় কথা বলে মন্ত্রী পীযূষ গোয়েল, এখন যিনি বৈষ্ণবজি আছেন, ওনার সঙ্গে কথা বলে, সিএমডির সঙ্গে কথা বলে আমবাসাতে 3টা জায়গায় এখন ওভারব্রিজ হবে। মানুষ কচুসরাই যেতে গেলে এখানে টাউন হলের পাশ দিয়ে গাড়ি লাইন ধরে অপেক্ষা করতে হয় যখন রেল চলে যায়। তো আমরা দাবি করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা এখানে হোক। এরকম 3টা জায়গায় এখন হচ্ছে। তো এটাও আমার পৌরসভার এলাকার মানুষই সুবিধা পাবে। তারপরে মোটামুটি এমন কোনো আমরা বিষয় রাখছি না, আমরা প্রথমে মানুষের কথা শুনছি, মানুষের ডিমান্ড কোন কোন বিষয়ের উপরে, সেটা আমরা নোট করে নিয়েছি এবং পুস্তিকা হিসেবে, ইশতেহার হিসেবে আমরা প্রকাশ করেছি, তার উপরে আমরা কাজ করব। আচ্ছা, আমবাসা পৌর পরিষদের যে 2 নং ওয়ার্ডটা রয়েছে সেখানে অধিকাংশটাই রিজার্ভ, ফরেস্ট রিজার্ভে। আচ্ছা, যার জন্য ওই এলাকার জনগণরা অনেক প্রকল্প থেকে তারা সুবিধা নিতে পারছে না, সেই বিষয়টা আপনারা কি করে দেখছেন? ব্যাপারটা মানে আইনের দিক দেখুন, মানে আমরা তো ভারতের সংবিধান অনুসারেই চলি, আমাদের প্রশাসন চলে, এবং আমি ব্যাপারটা জানি, আমাদের মুখ্যমন্ত্রীও জানেন, সবাই আমরা জানি, এবং এই ব্যাপারেও আমি জানি। আমরা বিভিন্ন জায়গায় স্কুল করতে গিয়ে যেখানে ফরেস্ট এরিয়া আমরা স্কুলও করতে পারছি না। এটা নিয়ে একবার আমি আমাদের বনমন্ত্রী মেবার জামাতিকে বলেছিলাম কি করতে পারি, কোনো রাস্তা আছে কিনা। এবং ভারতবর্ষে এমন জায়গায় অনেক উদাহরণ আছে, সুনামি স্ট্রমে আমরা দেখেছি আন্দামান নিকোবরে একটা গাছ কাটতে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টেও অর্ডার নিতে হয়। তো এটা তো আমাদের দেশের আইনের জন্য আমরা মানে বাধাপ্রাপ্ত হই, এবং আইন মেনে চলো আমাদের কিন্তু আইন তো মানুষের জন্য। আর এই আইনটাকে পরিবর্তন করতে হলে নিশ্চয়ই আমাদের মানে রাজ্য সরকারের হাতেও সবটা নেই। তো অনেক ঘর এসছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, যে ঘর এসছে সবাইকে দেওয়া যাচ্ছে না, কিন্তু এটাও ঠিক না একদম বন ধ্বংস করে করাও পরিবেশের জন্য আমরা জানি। কিন্তু তারপরে একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে মানুষকে রক্ষা, দুইটাই আমাদের ভাবতে হবে। সেটা নিশ্চয়ই ডিপার্টমেন্ট দেখবে, আমরা এই চেষ্টা করব। আমরা চাই মানুষ অন্তত জীবন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য তার একটা নিজস্ব দুগন্ধার একটা জায়গা তো হোক, এবং সেখানে প্রধানমন্ত্রী যেখানে গড় দিয়ে দিচ্ছেন 1,30,000 গ্রামের জন্য, আর পুরো এরিয়ার জন্য বোধহয় 1,50,000 টাকা। তো এইগুলি মানুষ পাক। অনেক গরিব আছে যারা বাড়ি করতে পারেন না, তো 1.5 লক্ষ টাকা অন্তত সাহায্য পেলে সবার ভালো হয়। তো এইগুলি নিশ্চয়ই মানে আমার হাতেও নেই এই মুহূর্তে, তার উত্তর আমার কাছে সম্পূর্ণ নেই, কারণ এটা অনেক দপ্তরের সঙ্গে বন, তারপরে লিগ্যাল যেটা ল ডিপার্টমেন্ট, সব কিছু মিলিয়ে কাজটা হবে। তো কাজে এটা তো শুধু এই সরকারের সময় এই সমস্যা হয়েছে তা না, এর আগে আরো 25 বছর যারা ক্ষমতায় ছিলেন তারাও হয়তো এই বিষয়টা জানতো, চেষ্টা করেছে। তো আইনের পথে চলবে, কিন্তু সাথে সাথে আমরা যদি বিকল্পের কোনো সুযোগ থাকে, মানুষ এই এলাকার জনগণ যদি বলে আমার অমুক আরেকটা জায়গায় এরকম বিকল্প রাস্তা আছে, জায়গা আছে, আমরা তা নিয়ে ভাবতে পারি। আচ্ছা, সম্প্রতি দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা মানিক সরকার বলছে রাজ্যে নাকি গণতান্ত্রিক কোনো অধিকার নেই, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? উনি যে কথা বলতে মানে পারেন, এটাও গণতান্ত্রিক অধিকার। এবং উনি দেখুন, ওনাকে সব থেকে শ্রদ্ধা করেন আমাদের মুখ্যমন্ত্রী, ওনার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের মুখ্যমন্ত্রী এমন মানে সৌজন্যতা ওনাকে দেখিয়েছেন, ওনার পার্টি অফিসে ঢুকে ওনার চরণ ছুঁয়ে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন। এটাই গণতন্ত্র, সিপিএম এর কাছ থেকে আমরা কোনোদিন পাইনি। আর এই যে 3 বছর, 3.5 বছরে
এডিসি নির্বাচন গেল, আরো বিভিন্ন নির্বাচন গেছে, সব জায়গায় তারা প্রার্থী দিয়েছে। এখন মানুষ এই 18 নির্বাচনের পর থেকে বিভিন্ন যে নির্বাচন এইগুলিতে সিপিএমরা হাঁটতে 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 এখন এমন জায়গায় যে তারা এখন আর প্রার্থী খুঁজে পায় না। তার জন্য তো বিপ্লবদেব দায়ী না, তার জন্য নরেন্দ্র মোদীও দায়ী না, বিজেপিও দায়ী না। এই আমবাসাতে আমার কাছে একজন ব্যক্তি এসে কেউ বলেনি যে তুমি তো সাংসদ ভাই, তুমি এই ইয়েটা দেখো, অন্তত আমরা তো কথা বলতে পারছি না, আমরা তো মানে প্রচার করতে পারছি না, বলুন আমি হেল্প করবো তাদের। এই আমবাসা পুরসভার দায়িত্বে আমাকে যে ইলেকশন কমিটি তার মধ্যে কনভেনার আমাকে বানিয়েছেন পার্টি। এখানকার এমএলএ আমাদের পার্টির মানে জেলার সভাপতি, আমরা সবাই দেখব, প্রচার করুন। এবং সেই দিন আমাকে 9 নম্বর ওয়ার্ডের আমার আমাদের প্রার্থী বলছিলেন যে সিপিএম এর প্রার্থী নাকি ওনার বাড়িতে এসেছিলেন, এসে বলছেন আমি প্রচার করছি, আপনার কোনো অবজেকশন আছে কিনা। তো আমাদের প্রার্থী সিপিএম এর প্রার্থীকে বলে দিল না না, গণতান্ত্রিক অধিকার ভাই, তুমি প্রচার করতে পারবে। এর থেকে আর কি উদাহরণ দরকার আছে তাদের। এবং তারা বলুক না অমুক বাবু অমুক রামসাম যে আমাদেরকে এইভাবে কিছু করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তত এই পুরসভা এলাকায় এই 25 তারিখ অবধি তো আমরা দায়িত্বে আছি। আমি দেখবো ইয়েগুলি, আমরা দেখব, কিন্তু এমন তো নেই শুধু সাংবাদিকদের সামনে একটা মানে কিছু বলতে হয়, নির্বাচন হারার আগে কিছু একটা যুক্তি দেখিয়ে গ্রাউন্ডটা পরিষ্কার করে রাখা। মানিকবাবু জানেন ওনার সব ডিমান্ড এমনিতে আমরা ফুলফিল করেছি। বারবার বলতে হয় ইনোভা গাড়ি চেয়েছিলেন, ইনোভা গাড়ি, তারপরে ওনার জন্য ভালো স্টার হোটেল টাইপের বাংলো আমরা সব দিয়েছি, উনি দীর্ঘজীবী হোক। আচ্ছা, দেখা যাচ্ছে যে যে পৌর পরিষদ বা নগরগুলিতে বিভিন্ন সমস্যা উঠে আসছে, বিশেষ করে আগরতলা যে পৌর নিগম রয়েছে, জল নিষ্কাশনের ব্যবস্থা, ওরা আপনারা সরকার গঠন করার পূর্বেও বলেছিলেন সেই ব্যবস্থাগুলি আপনারা দেখবেন, কিন্তু এতদিন আপনারা পৌর নিগমে ছিলেন না। যদি এবার পৌর নিগমে আপনারা বসেন তাহলে সেই ব্যবস্থা কিভাবে দেখবেন আপনারা? আগরতলা আগে জলের নিচে থাকতো বৃষ্টি হলে। আমাদের মুখ্যমন্ত্রী যখন আমাদের পার্টির সভাপতি ছিলেন, এমএলএও ছিলেন না, তখনও তিনি এই ড্রেনের মানে বন্যা পরিস্থিতির সময় জলের মধ্যে গিয়ে মানুষকে উদ্ধার করে সাহায্য করার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার একদম সাথে সাথে আগরতলার ড্রেনগুলি এখন সবটাই কভার হয়ে গেছে। মানে আগে যে খোলা অবস্থায় ছিল এগুলি নেই এখন। জল এখন আগের মতো যে 3 ঘন্টা জল জমে থাকে সেটাও না। এবং আগরতলাকে স্মার্ট সিটির আওতায় এনে যেভাবে আমাদের কাজ হচ্ছে, আগামী দিনে কিভাবে আরো সুন্দর করা যায়, আমাদের হাতে আসার আগেই অনেক কাজ হয়ে যাচ্ছে। ডিম সাগর থেকে ওইদিকে জিবির কয়েকটা যে জলাশয় ছিল সেখানে গিয়ে দেখুন এখন বৃদ্ধ থেকে শুরু করে যুবক সন্ধ্যাবেলায় সকালবেলায় মর্নিং ওয়াক করে আজকে আমাদের যে শরীর চর্চা পরিবেশটাই পাল্টে গেছে। এই এরিয়াগুলি ডিম সাগরের মধ্যে কত সুন্দর পরিবেশ। এরকম অনেক জায়গায় আলোর ব্যবস্থা করা, ড্রেন ব্যবস্থা, জলের ব্যবস্থা, নতুন জায়গায় মানে প্ল্যান করে সাপ্লাইয়ের ব্যবস্থা করা, এবং আরো অনেক বিভিন্ন দিক। মানে একটা পৌরসভা, পৌর কর্পোরেশন, এখন কর্পোরেশনে বসবাসকারী মানুষ সবাই কি কি সুবিধা পাওয়া দরকার সেই সব চিন্তা ভাবনা করে আমাদের সঙ্গে কাজ করছে। অবশেষে আপনি সারা রাজ্যের জনগণদের উদ্দেশ্যে, বিশেষ করে পৌর, নগর এবং নিগমের গণদেবতাদের উদ্দেশ্যে কি বলতে চান? উন্নয়নের জন্য বুথ দিন। নরেন্দ্র মোদী উন্নয়ন করে, মানুষের সেবা করে আজকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেতা তিনি ইতিমধ্যেই মানে প্রমাণ করেছেন। আজকে আমাদের বলার অপেক্ষা রাখে না, যে যেখানেই উনি যান সবাই মোদি মোদি বলেন। যে ইংরেজরা কোনোদিন একটা হিন্দি শব্দ বলতে পারেননি, তারাও আজকে বলে যে সবকা সাথ সবকা বিকাশ।
আজকে ইসরায়েল বলুন, আজকে আমেরিকা বলুন, আজকে ইউরোপের যে কোনো দেশের কথা বলুন, আজকে এশিয়ার জাপান থেকে শুরু করে বিভিন্ন দেশগুলি আজকে মোদির প্রশংসায় পঞ্চমুখ। এবং আমাদের এখানে যে গরিব দের জন্য যে সমস্ত স্কিমগুলি আমরা লাগু করছি সেটা আজকে বিদেশে প্রশংসিত। কোভিড যে ভ্যাকসিন আমরা এখানে করলাম আমাদের বিজ্ঞানীরা, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটা আজকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে বলেছে যে ইমার্জেন্সি পিরিয়ডে মানে ইনজেকশন নেওয়ার জন্য এই ওষুধটা দরকার। এতে প্রমাণিত হয় যে আমাদের মোদিজির নেতৃত্বে দেশ সঠিক দিশায় চলছে। তার নির্দেশে আমরাও কাজ করছি। ওনার নির্দেশ কি? যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে সেবা দিতে হবে। এবং আমি তার জন্যই বলবো পুরসভা এলাকা এবং পুরো ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে পুর নিগম, কর্পোরেশন, কাউন্সিল সব জায়গায় উন্নয়নের জন্য বুদ্ধি, যেখানে ড্রেনের দরকার, যেখানে আলোর দরকার, তার জন্য আপনারই মানে ওয়ার্ডে আপনারই লোককে আপনারা নির্বাচিত করুন এবং সব জায়গায় বিজেপিকে একবার কাজ করার সুযোগ দিন। 5 বছর পরে আপনারা বিচার করবেন যে বিজেপি সেইভাবে কাজ করতে পারলো কিনা। আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, জনগণের হাতে তো সেই সুযোগ আছে। আমরা যদি খারাপ কাজ করি তাহলে পাল্টানোর অধিকার সবার আছে জনগণের। তো অন্তত একবার সুযোগ দিয়ে দেওয়া এবং কাজ করার সুযোগ দিয়ে দেখা যে বিজেপি আমরা কি করতে পারি, এটাই আহ্বান। শুনলেন দর্শক বন্ধুরা, আমাদের সাথে ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। উনি বিস্তারিত তুলে ধরলেন। পরবর্তী সময়ে আমরা আরো আলোচনা নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে নমস্কার।